ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো ইতিমধ্যে আশা করি আপনারা খবরটা পেয়েছেন যে ডিভিশন বেঞ্চ অর্থাৎ জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বির রশিদ স্যারের যে বেঞ্চ, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে স্পেশাল ডিভিশন বেঞ্চে যেখানে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 মামলা ছিল, তার যে জাজমেন্ট, যে অর্ডার হয়েছে, অর্থাৎ 281 পাতার অর্ডার, অর্থাৎ যে 26,000 চাকরি বাতিলের যে মামলা, সেই মামলাতে সুপ্রিম কোর্ট কোনো স্টে দেয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়বাবুর যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু কোথাও গিয়ে ডিভিশন বেঞ্চের যে চাকরি বাতিলের অর্ডার ছিল সেই অর্ডারটাই কিন্তু এখনও পর্যন্ত থেকে গেল। আর এর সাথে যে অংশটুকুতে আংশিক স্টে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে, যে মন্ত্রিসভার সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছিল, CBI তাদেরকে কাস্টাডিতে নিতে পারবে, তাদের ইন্টিগ্রেশন করতে পারবে, সেই অংশটুকুতে CBI ইনভেস্টিগেশন নিয়ে আপাতত স্টে রয়েছে। বাকি কোনো অংশে কোনো স্টে নেই, টোটালটা কিন্তু চাকরি বাতিলই থাকছে। এবার মিডিয়াতে একাধিক বিষয়গুলো নাড়াচাড়া হবে। আমি শুধু এখান থেকে একটা দুটো নেগেটিভ পয়েন্ট বলে আমি পজিটিভ দিকগুলোতে চলে যাবো। নেগেটিভ পয়েন্ট কি না, নেগেটিভ পয়েন্ট হচ্ছে প্রধান বিচারপতি তার পুরো ব্যাপারটা পুরো একদম মুখস্থ বলা যায়, কারণ তিনি শুরু করলেন উইদাউট টেন্ডার, অর্থাৎ ক্লোজ ডোর টেন্ডার থেকে শুরু করলেন। আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন হচ্ছে, দেন সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশন হচ্ছে, দেন একাধিক CBI রিপোর্ট, OMR শিট টেস্টটা, এই প্রসঙ্গগুলো নেগেটিভের মধ্যে পড়ছে। এই মুহূর্তে পজিটিভ যে জায়গাগুলো, এই 27 মিনিটের যে হ্যারিং আজকে চললো, এখানে পজিটিভ দিকগুলো আমি একটু বলে দিই, কারণ নেগেটিভিটি ছড়াতে সময় লাগে না, বাট পজিটিভ জিনিসগুলো অনেকে শুনতে চাইবে না। তো চাকরিহারারা এই 7 দিনের মধ্যে SLP দায়ের করতে পারেনি। এখানে স্টেট গেছে, স্কুল সার্ভিস কমিশন তারা একটা সাবমিশন রেখেছে, যদি সেটা নিয়ে আমি আসবো একটু বাদে। আর তার সাথে বোর্ড গেছে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা গেছে, তার সাথে একটা দুটো অ্যাডিশনাল পার্টি গেছে। তো এখানে বাদী বিবাদী পক্ষের মধ্যে যারা যোগ্য চাকরিহারা, যাদের ন্যাচারাল জাস্টিসের ইস্যু কিন্তু আজকে ওঠেইনি, অর্থাৎ এই প্রসঙ্গটা তখনই উঠতে পারতো যদি কিনা এই যে সাতখানা দিন পাওয়া গেল, যে 7টা দিনের মধ্যে চেষ্টা করলে অন্তত যোগ্য যে সমস্ত চাকরিহারা 9, 10, 11, 12, গ্রুপ C, গ্রুপ D, অন্তত দুটো করেও যদি SLP দায়ের করা হতো, তাহলে কিন্তু 8টা SLP দায়ের হতো, 8টা অ্যাডভোকেট অ্যাপিয়ার করতো, তাদের জুনিয়ররা থাকতো, সেই পক্ষটা ভারী থাকতো। যেটা আমি শুরুর দিন থেকে বলছিলাম যে 7 দিনে SLP একটাও করা গেল না, এটা খুবই নেতিবাচক দিক হয়ে গেল। কারণ যারা আজকে বলছিলেন, হয় রাজ্যের হয়ে বলছিলেন, না সুপারনিউরি হয়ে বলছিলেন, না একাধিক বিষয় নিয়ে বলছিলেন, দেখুন যে জায়গাটা বলার জায়গা ছিল সেই জায়গা কিন্তু তারা তাদের মতন করে ওই রাজ্য সরকার যে জায়গাটায় মন্ত্রিসভা নিয়ে টানাইসটা ছিল, সেই জায়গাটা কিন্তু স্টে ঠিক সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসতে পারলো। তারা তাদের ইন্টেনশন নিয়ে গেছে, সেটা ফুলফিল করে নিয়ে বেরিয়ে চলে এসছে, যে মন্ত্রিসভায় ভোটের মধ্যে মন্ত্রিসভা নিয়ে টানাইসটা না হয়। কিন্তু যোগ্যরা যদি আজকে যেত, তারাও কিন্তু স্টেটা পেতো, যোগ্যরা যায়নি। এই যে সমস্ত নেতৃত্ব যারা দিচ্ছে, বোকামি করছে, দেখে নিতে। যে আমি বারবার বলেছিলাম যে এই সুপ্রিম কোর্টে একবার এই মূল মামলার শুনানি হয়ে গেলে সাইড থেকে কোনো SLP কোনো কিছু করে কোনো লাভ হবে না, সেই কথাটা কিন্তু প্রতিষ্ঠা পেয়ে গেল। 7 দিনে 2 দিন লাগে SLP করতে, এতগুলো দিন চলে গেল, যোগ্যতার তরফ থেকে কোনো SLP দায়ের হলো না, সেই অর্থে হলেও সেই পরিমাণ অ্যাডভোকেটের সাথে কোনো কনফারেন্সই দায়ের করতে পারলো না। তো পজিটিভ দিক এটাই যে এই যে 7টা দিন টাইম পাওয়া গেল, যুদ্ধকালীন তৎপরতাতে প্রত্যেকটা টিমকে ভেঙে 400, 500, 500 করে ভেঙে দিয়ে মোটামুটি 20 থেকে 25টা SLP দায়ের করতে হবে, এবং 20 থেকে 25টা ABCDকে লাগিয়ে দাও। সুপ্রিম কোর্টের সব থেকে বাজে অ্যাডভোকেটও যদি পাও, তাকেও লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে বাদীপক্ষ বা বাদী পক্ষটাকে আরও অনেক সংযত এবং অনেক সমৃদ্ধশালী করতে হবে। প্রথম কাজ এটা। পজিটিভ দিক এটাই, 7টা দিন টাইম পাওয়া গেছে, যতগুলো SLP করা সম্ভব, যতগুলো অ্যাডভোকেট দেওয়া সম্ভব ততগুলো অ্যাডভোকেট নিয়ে কিন্তু যেতে হবে, কারণ টোটালটাই কিন্তু স্রোতের প্রতিকূলে হাওয়া বইছে, অনুকূলে কোনো হাওয়া নেই। যে হারে চন্দ্রচূড়বাবু, যে হারে প্রধান বিচারপতি চন্দ্রচূড়বাবু যেভাবে শুরু করেছিলেন, তাতে করে SLPর যে অ্যাডমিশন হলো, এটাই সব থেকে বড় ব্যাপার, যে 7টা দিন টাইম পাওয়া গেল, অন্তত ন্যাচারাল জাস্টিস প্রসঙ্গগুলো তুলে ধরা যাবে। ইরেগুলারিটি আছে, সব কিছু আছে মানলাম, কিন্তু আজকে যে সমস্ত যোগ্য প্রার্থীরা তারা যে এতদিন ধরে সার্ভিস দিল, তাহলে সব কিছু কি একেবারে জলাঞ্জলি চলে, ন্যাচারাল জাস্টিস বলে কিছু থাকবে না? এতগুলো অ্যাপয়েন্টমেন্ট, লিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট, তো তাদের কিছু থাকবে না? এটা হতে পারে না। এই মুহূর্তে ট্যাকটিক্যাল গ্রাউন্ডে খেলতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা টিমকে যতগুলো যদি 1000 পিটিশন হয়, ভেঙে দাও, 3টে গ্রুপে 4টে গ্রুপে ভেঙে দাও, ভেঙে দিয়ে পিটিশন দাখিল করে পয়সা ইনভেস্ট করতে হবে। এখানে সুপ্রিম কোর্টের প্রয়োজনে গিয়ে পড়ে থাকতে হবে, সেখানে গিয়ে হাইকোর্টে অবশ্যই যে সমস্ত অ্যাডভোকেট আছে তাদের ধরে সুপ্রিম কোর্টের লয়ারকে ঠিক করে নিতে হবে, এবং তারা এতে পরবর্তী দিনে এবং তাদের ব্রিফ সম্পর্কে আইডিয়া দিতে হবে যে কী কী হয়েছে। আজকে যেটুকু যা সরকার করলো, তারা কিন্তু নিজেদের তরফটাই শুধু গুছিয়ে নিল। যদি এখানে SSCর তরফ থেকে তারা বলছিলেন যে
এসএসসির যে ওএমআর শিট সংরক্ষণ সেটা 1 বছরের জন্য সাথে রুলসে রয়েছে, এবং সেক্ষেত্রে তারা সেটাকে সেগ্রিগেট করতে পারবে যে কারা যোগ্য কারা অযোগ্য, এসএসসিকে টাইম দেওয়া হোক। যদিও এটা নিয়ে খুব একটা কর্ণপাত করেনি প্রধান বিচারপতি, আগামী সোমবার মামলাটাকে রেখেছেন, সেখানে সব পক্ষকে তিনি শুনবেন। সব থেকে পজিটিভ যেটা স্কুল সার্ভিস কমিশন যে এই যে জিনিসটা চাইছে, এটা একটা পজিটিভ দিক। দেন সেকেন্ড হচ্ছে সিবিআইকে অ্যাডিশনাল পার্টি করা হয়েছে। তো সিবিআইকে পার্টি করার মানে হচ্ছে এখানে বুঝতে 65 এভিডেন্স অ্যাক্ট, যেটা ডিভিশন বেঞ্চ অর্থাৎ কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চও কিন্তু গ্রহণযোগ্যতার মধ্যে রেখেছিল। তাহলে এই 65 এভিডেন্স অ্যাক্টের ভিত্তিতে ওএমআর শিটগুলো গ্রহণযোগ্য যদি হয়ে যায় একবারে, এবং সেক্ষেত্রে কমিশন যদি সেগ্রিগেট করতে পারে, তাহলে এই চাকরি বাঁচবে। আদারওয়াইজ অন্য কোনো গ্রাউন্ডে কিন্তু চাকরি বাঁচার জায়গা তেমন নেই। অর্থাৎ পুরোটাই নেগেটিভ। যেটা করতে হবে সব ভুলে যেতে হবে। যে সমস্ত যোগ্য চাকরিয়ারা আছে তাদের কিন্তু আমি বলে 0.001% পসিবিলিটি আছে, বাকি পসিবিলিটি নেই। তবুও এই জায়গা থেকে আমি একটা উদাহরণটা নিয়ে বলবো, যারা কি বলবো মহাকাশে বিভিন্ন যানবাহন পাঠায় না, মহাকাশযান পাঠায়, ওই তারাও কিন্তু 0.001% পসিবিলিটি নিয়ে পাঠায়। সেই রকম জায়গা থেকে টিমগুলোকে ভেঙে ফেলতে হবে। হাজার হাজার পিটিশনে একটা এসএলপি করে লাভ হবে না। 300-400 পিটিশনার নিয়ে আলাদা আলাদা এসএলপি দায়ের করতে হবে। মিনিমাম 30 থেকে 40টা এসএলপি দায়ের করে সেখানে অ্যাডভোকেট অ্যাপিয়ার করাতে হবে, এবং সেই সাথে টোটালটা ব্রিফিংটা তাদেরকে বোঝাতে হবে যে কোন জায়গা থেকে, কোন গ্রাউন্ড থেকে এই জায়গাটা থেকে এই যোগ্য চাকরি প্রার্থীরা তারা বঞ্চনার শিকার হবে, এবং এতগুলো পরিবার ভেস্তে যাবে। তো দেরি না করে 7 দিনও টাইম নেই হিসাব মতন, আজকের থেকে যুদ্ধকালীন তৎপরতা থেকে টিমগুলো ভেঙে দিয়ে, যাদের এখন এসএলপিতে নাম ওঠেনি, যারা যারা যেখানে পিটিশন হচ্ছে তাদের যে অ্যাডমিনগুলো আছে তাদেরকে বলে পার্ট করে ভাগ করে এসএলপি দাঁড় করো, অ্যাডভোকেট লাগিয়ে দাও, বড় বড় অ্যাডভোকেটের সাথে কনফারেন্স করো। না হলে কিন্তু এই যাত্রা কিন্তু রক্ষা পাওয়ার জায়গা কিন্তু নেই। কারণ যে হারে ইরেগুলারিটিসগুলো ধরা পড়েছে, যে হারে প্রেজেন্ট করা হয়েছে আজকে, তাতে করে ওই আর্টিকেল উইদাউট টেন্ডার নাইসার ওখানে ওএমআর অরিজিনালগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে, এই বিষয়গুলো কোথাও গিয়ে কিন্তু ভীষণ পরিমাণ হাইলাইটার হয়ে যাচ্ছে, এবং সুপারনিউমারি পোস্ট ক্রিয়েশন হচ্ছে। আর অলরেডি এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন তারাই আবার দেখিয়ে দিচ্ছে যে এতগুলো ইরেগুলারিটি হচ্ছে। তো সেটা কিন্তু প্রধান বিচারপতি খুব একটা ভালো চোখে নেননি। আর যে জায়গাটা থেকে একটু বলার দরকার সেটা হচ্ছে, যেহেতু ডিভিশন বেঞ্চের কিছু করার ছিল না, এতগুলো ইরেগুলারিটি 17 রকম কলা সামনে তারা বের করে নিয়ে এসছেন, তো সেই জায়গা থেকে ডিভিশন বেঞ্চের আর কোনো জায়গা ছিল না বলেই এরকমই মন্তব্য করেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে। তো সেক্ষেত্রে দেখা যাক এই মামলা আগামী সোমবার কোন দিকে যায়। বাট এই মুহূর্তে যোগ্য চাকরিয়ালাদের বলছি 300-400 জন মিলে কিন্তু আলাদা আলাদা করে যত পিটিশন ফাইল করা যাবে তত পিটিশন ফাইল করে কিন্তু একটা শেষ রক্ষার চেষ্টা করতে হবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।